ভাবা যায় যে রাজনৈতিক দলটা একটা দেশের জন্ম দিল, সেই দলটাই কিনা ৭৫ বছর পর নিষিদ্ধ হয়ে গেল। এটা আসলে কিভাবে সম্ভব হলো? চলুন আজ আমরা বাংলাদেশ আওয়ামী লীগের সেই অবিশ্বাস্য যাত্রার কথাই একটু শুনে আসি। স্বাধীনতার সে সোনালী গৌরব থেকে শুরু করে একেবারে নিষেধাজ্ঞার অন্ধকারে হারিয়ে যাওয়ার গল্প। ব্যাপারটা দেখুন, একদিকে ৭১ যখন তারা স্বাধীনতার স্থপতি, আর অন্যদিকে দেখুন ২০২৫ সাল যখন তারা নিজেদের দেশেই নিষিদ্ধ। প্রশ্নটা তো এখানেই, তাই না, যে এমন একটা বীরত্বের ইতিহাস থেকে এত বড় একটা পতন, এটা কিভাবে হলো? আসুন এই পুরো উত্থান পতনের পেছনের আসল কারণগুলো একটু খুঁজে দেখি। তো এই পতনের গল্পটা ঠিকমতো বুঝতে হলে আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে। দেখতে হবে ঠিক কিভাবে, কোন প্রেক্ষাপটে প্রতিবাদ আর যুদ্ধের মধ্যে দিয়ে একটা দল আস্ত একটা জাতির স্বপ্নের ধারক হয়ে উঠেছিল। দেখুন, দলটার যাত্রা শুরু হয় সেই ১৯৪৯ সালে, তখনকার শাসক গোষ্ঠীর বিরুদ্ধে একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে। এরপর আসে ৫২ ভাষা আন্দোলন, সেখানেও কিন্তু দলটা একদম সামনে থেকে নেতৃত্ব দেয়। আর তারপর তো ইতিহাস, ১৯৭১ সাল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দলই আমাদের স্বাধীনতা এনে দেয়। কিন্তু স্বাধীনতার ঠিক ৪ বছরের মাথায় ৭৫-এর সেই ভয়ঙ্কর সামরিক অভ্যুত্থানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, আর দলটা পড়ে যায় গভীর এক সংকটে। আর ঠিক সেই সংকটময় অবস্থা থেকেই ১৯৮১ সালে নির্বাসনে থাকা অবস্থাতেই দলের হাল ধরেন তারই মেয়ে শেখ হাসিনা। আর তাদের যে স্লোগানটা জয় বাংলা, ওটা তো শুধু একটা স্লোগান ছিল না, তাই না? ওটা ছিল মুক্তিযুদ্ধের সেই রণধ্বনি যা কোটি কোটি মানুষকে এক সুতোয় বেঁধে ফেলেছিল। সত্যি বলতে এই একটা স্লোগানই আওয়ামী লীগকে বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে একেবারে পাকাবাকিভাবে জুড়ে দিয়েছে। তো ইতিহাসের পাতা থেকে চলুন এবার একটু সাম্প্রতিক সময়ে ফিরে আসি, মানে শেখ হাসিনার সেই টানা ১৫ বছরের শাসনামলে। এই সময়টা কিন্তু বেশ অদ্ভুত, কারণ এখানে একদিকে যেমন ছিল চোখে পড়ার মতো উন্নয়ন, তেমনি অন্যদিকে ছিল তীব্র বিতর্ক, মানে এক আশ্চর্য বৈপরীত্য। এই সময়েই আমরা ভিশন 21 বা স্মার্ট বাংলাদেশ এর মতো বড় বড় সব উন্নয়ন পরিকল্পনার কথা শুনি। দেশ জুড়ে বিশাল বিশাল সব অবকাঠামো তৈরি হতে দেখা যায়, আর এগুলোর মূল লক্ষ্য একটাই ছিল, অর্থনৈতিক প্রবৃদ্ধিকে একটা ধাক্কা দিয়ে দেশকে আধুনিক করে তোলা। কিন্তু এই যে উন্নয়নের এত চাকচিক্য, এর আড়ালেই কিন্তু আরেকটা গল্প তৈরি হচ্ছিল। যেমন ধরুন, হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো, তারা ২০২১ সালেই বলছিল যে সরকার নাকি ভিন্ন মতের ওপর চড়াও হচ্ছে, সমালোচকদের গ্রেফতার করা হচ্ছে, মিডিয়াকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সমালোচকদের মূল কথাটা ছিল গণতন্ত্র নাকি পিছিয়ে পড়ছে। এর পেছনে বেশ কিছু কারণও তারা দেখিয়েছেন। যেমন ধরুন, নির্বাচনের জন্য যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল সেটা বাতিল করে দেওয়া হয়। এরপর ২০১৪, ২০১৮ আর সবশেষ ২০২৪-এর নির্বাচন, প্রত্যেকটা নিয়েই কিন্তু ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। এর সাথে তো বিরোধী নেতাদের হয়রানি করা, রাষ্ট্রতন্ত্রকে নিজেদের পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা আর গণমাধ্যমের মুখ বন্ধ করার মতো গুরুতর সব অভিযোগ ছিলই। আর এই যে একটা চাপা অসন্তোষ, এর মধ্যেই কিন্তু ঘনিয়ে আসছিল সেই মুহূর্তটা। হ্যাঁ, ২০২৪ সালের জুলাই মাসের কথাই বলা হচ্ছে। চলুন এবার দেখি কিভাবে ছাত্রদের ছোট্ট একটা প্রতিবাদ থেকে শুরু হয়ে পুরো ব্যাপারটা একটা সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার মতো অবিশ্বাস্য এক ঘটনায় রূপ নিল। দেখুন, সবকিছু শুরু কিন্তু হয়েছিল সরকারি চাকরির কোটা ব্যবস্থা নিয়ে ছাত্রদের একটা বিক্ষোভ থেকে। খুবই সাধারণ একটা শুরু, কিন্তু প্রধানমন্ত্রীর একটা মন্তব্য সেই আগুনে ঘি ঢেলে দেয়। আর এরপরে যখন কর্তৃপক্ষ আর দলীয় কর্মীরা মিলে সহিংসভাবে আন্দোলনটা দমাতে গেল, অমনি পরিস্থিতি পুরোপুরি ঘুরে গেল। লাখ লাখ মানুষ কারফিউ ভেঙে রাস্তায় নেমে এলো, আর সেটাই রূপ নিল এক বিশাল গণ অভ্যুত্থানে, যার শেষটা আমরা সবাই জানি, ৫ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগ। তো এই বিপ্লবের পর বাংলাদেশ এখন কিন্তু একটা ঐতিহাসিক মোড়ে এসে দাঁড়িয়েছে। ক্ষমতা বদলের সাথে সাথে একটা নতুন অধ্যায় তো শুরু হয়েছে ঠিকই, কিন্তু সামনে রয়েছে পাহাড় সমান চ্যালেঞ্জ। প্রথম কাজ ছিল দেশকে স্থিতিশীল করা, আর সেই দায়িত্বটা দেওয়া হয় একটা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে। আর সেই সরকারের প্রধান হিসেবে বেছে নেওয়া হয় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে।
এই নতুন সরকারের কাঁধে কিন্তু এখন অনেকগুলো বড় বড় দায়িত্ব। মানে একদিকে যেমন সহিংসতা থামিয়ে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, ঠিক তেমনি ভেঙে পড়া অর্থনীতিটাকে আবার দাঁড় করাতে হবে। তার ওপর আছে অতীতের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোর বিচার নিশ্চিত করার একটা বিশাল চাপ। আর সবকিছুর শেষে একটা অবাধ আর অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করা, সেটাও তো একটা বিরাট কাজ। অর্থনৈতিক চাপটা ঠিক কতটা মারাত্মক সেটা শুধু একটা তথ্য দিলেই বোঝা যাবে। জুলাই ২০২৪-এ মূল্যস্ফীতির হার ছিল ১১.৬৬%। ভাবুন একবার, এটা কিন্তু নতুন সরকারের জন্য একটা বিরাট বড় পরীক্ষা। আর বিপ্লবের পর আওয়ামী লীগের পতনটা ছিল সত্যি বলতে অবিশ্বাস্য রকমের দ্রুত। আগস্ট মাসে সরকারের পতন হল, এর ঠিক ২ মাস পর অক্টোবরে নিষিদ্ধ হল এর ছাত্র সংগঠন ছাত্রলীগ, আর তার পরের বছর মে মাসে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ হয়ে গেল মূল দল, স্বয়ং আওয়ামী লীগ। তাহলে ভাবুন একবার, যে দলটা একসময় দেশ স্বাধীন করল সেই দলটাই আজ নিষিদ্ধ। এই পুরো ঘটনাটা বাংলাদেশকে কিন্তু একটা বিশাল প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আর সেই প্রশ্নটা হলো, দেশের অন্যতম প্রতিষ্ঠাতা একটা দলকে বাদ দিয়ে এখানকার গণতন্ত্রের ভবিষ্যৎ শেষ পর্যন্ত কী হতে চলেছে।